মধ্যপ্রাচ্যে যুদ্ধ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ইরবিলে মার্কিন অবস্থানে আঘাত, তেহরানে দফায় দফায় বিস্ফোরণ দীর্ঘস্থায়ী যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রে পূর্ণ শক্তিতে আঘাত হানার। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, আর আলোচনা নয়, এখন যুদ্ধ চলবে। সব মিলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার দ্বার প্রান্তে। বিস্তারিত আসিফুর রহমান সাগরের। হামলা আর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। আকাশে ক্ষেপণাস্ত্র, মাটিতে ধ্বংসস্তূপ, কূটনীতিতে চরম উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সীমান্ত ছাড়িয়ে কূটনৈতিক মিশনগুলোতেও আঘাত হানছে দুই পক্ষ। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর আগে ইরানে চলমান অভিযানে অন্তত 6 মার্কিন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। এই প্রাণহানি সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। এসব হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব দ্রুতই বড় ধরনের পাল্টা পদক্ষেপ দেখা যাবে। যুক্তরাষ্ট্র এখনও পূর্ণ শক্তিতে আঘাত হানেনি। সবচেয়ে বড় আঘাত এখনো বাকি। প্রয়োজনে স্থলসেনা পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে মার্কিন সেনাবাহিনীর। ইরানের রাজধানী তেহরানে মধ্যরাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। শুধু তেহরান নয়, কারাজ ও কোম সহ ইরানের 131টি শহরে ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং কমপ্লেক্সে হামলার খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। ইসরায়েল ডিফেন্স ফোর্সের বরাতে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশ জুড়ে সাইরেন বেজে ওঠে, নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। তবুও আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত কয়েকদিনের হামলায় ইরানে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু শিশু রয়েছে। সংঘাতের বিস্তার এখন লেবাননেও। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। এরপর বৈরুতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিশ্ব জ্বালানি তেলের প্রায় 1/5 এই সংকীর্ণ নৌপথ দিয়ে যায়। ফলে এই পথ অচল হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার সময় হামলা চালিয়েছে, ইরান আর আলোচনায় বসবে না। কূটনৈতিক আলোচনার মাঝেই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে। ইরানের হামলার লক্ষ্য কোনো দেশ নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুtte স্পষ্ট জানিয়েছেন, জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না, তবে সদস্য দেশগুলো চাইলে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে পারে। ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা, বাড়তে থাকা প্রাণহানি এবং তেল রুটে অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্য এখন এক অজানা গন্তব্যের দিকে এগোচ্ছে। প্রশ্ন একটাই, এই সংঘাত কি সীমিত থাকবে নাকি রূপ নেবে আরো বিস্তৃত যুদ্ধে? আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ঈদের আগে 10 মার্চ করাইলবস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে আসন্ন ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী। সেই সাথে ঈদের আগে দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচনী ইস্তেহার অনুসারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি নিয়ে গণমাধ্যমে কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। কার্ড এন্ট্রি দেওয়া হলেই শেষ না, এন্ট্রি দেওয়ার পর
এইটা একটা স্মার্ট কার্ডের মতো হবে। তিনি জানান, আসন্ন উপনির্বাচনের কারণে বগুড়ার পরিবর্তে 10ই মার্চ করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10ই মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন করাইল বস্তি। এই কার্ড সবাই ইউনিভার্সালি পাবে, তার মধ্যে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণীর যে ফ্যামিলি ওনারা এটার সুবিধাভোগী হবে। এদিন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী জানান, ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। সেই সাথে ট্রেনে বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের জন্য 15% ছাড়ের ব্যবস্থা করবে সরকার। যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। এসব ব্যাপারে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত ইনশাল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদ যাত্রা হবে। এদিকে ঈদের আগে দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। আশা করতেছি যে দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করব ইনশাআল্লাহ। সারাদিন ক্লান্ত পরিশ্রম শেষে বিকেলে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য গত 16 ফেব্রুয়ারির চিঠি কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এ বিষয়ে দুটি আলাদা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। উচ্চ আদালতের আদেশের ফলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে জুলাই সনদ ও গণভোট বিচারাধীন হয়ে গেল বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবীরা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। গত বছরের 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এরপর 12 ফেব্রুয়ারি একই সাথে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বিএনপি। ওই দিন দুটি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থাকেন। দুটি শপথ নেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না এমন যুক্তিতে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রিটে জুলাই সনদ ও গণভোট বাতিল চাওয়া হয়। সব পক্ষের শুনানি করে রুল জারি করেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এই আদেশের ফলে গণভোট নিয়ে জাতীয় সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আমরা জুলাই সংস্কার আদেশ এবং গণভোট এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। গণভোট অর্ডিন্যান্স যেটা সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। জামাতের আইনজীবী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। রাজনৈতিক ইস্যুকে আদালতের কাঁধে চাপিয়ে দেয়া ভালো নজির হবে না বলেও মন্তব্য করেন তিনি। অতীতেও আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছে যে সমস্ত বিষয়কে, যেগুলো রাজনৈতিকভাবে সেটেল করার বিষয় ছিল, তার কোনোটারই ভালো ফলাফল আমরা দেখতে পাই না। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আর একদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের উপর শুনানি শেষে গণভোট ও জুলাই সনদ নিয়ে চূড়ান্ত রায় দেবেন হাইকোর্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।